আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমানা শ্রীন। প্রথমে সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শেষ দিনে নির্বাচন কমিশনে চলছে আপিল শুনানি। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও সিদ্ধান্ত দেবে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ হবে, পেশাদারিত্বের পরিচয় দিয়ে কাজ করবে পুলিশ, স্বরাষ্ট্র উপদেষ্টার আশাবাদ। একাত্তরের মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধারাও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছেন, বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, জিয়াউল আহসান সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে গুমের মামলার তদন্ত প্রতিবেদন 25 মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ। গ্রিনল্যান্ড দখলে বিরোধিতাকারী দেশগুলোর উপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে ইউরোপীয় নেতাদের নিন্দা। এবং নেপালে টি-20 নারী বিশ্বকাপ বাছাই পর্বে যুক্তরাষ্ট্রকে 21 রানে হারিয়েছে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির নবম ও শেষ দিনের কার্যক্রম চলছে নির্বাচন কমিশনে। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল 10টায় শুরু হয় আপিল শুনানি। ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ শুনানির শেষ দিনে ক্রমিক নম্বর 611 থেকে 645 পর্যন্ত আপিল এবং এর আগে রায়ের জন্য অপেক্ষমান রাখা আপিলগুলোর নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে। এর আগে গতকাল শুনানির 8ম দিনে মোট 112টি আবেদনের শুনানি গ্রহণ করে কমিশন। এর মধ্যে 45টি আপিল মঞ্জুর করা হয়, 37টি আপিল নামঞ্জুর করে ইসি। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে 13টি ও গ্রহণের বিরুদ্ধে 24টি আবেদন নাকচ করা হয়। এছাড়া শুনানিকালে 9টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয় এবং 2 জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। কমিশন 19টি আপিল আবেদন রায়ের জন্য অপেক্ষমান রেখেছে, যা আজ নিষ্পত্তি হবে। উল্লেখ্য, এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়ে। গত 4 জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা 300টি নির্বাচনী এলাকায় মোট 2568টি মনোনয়নপত্রের মধ্যে 1842টি মনোনয়নপত্রকে বৈধ ও 723টি মনোনয়নপত্রকে বাতিল ঘোষণা করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে পুলিশ বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। আজ রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 41তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই কুচকাওয়াজে মোট 96 জন প্রশিক্ষণার্থী অংশ নেন। নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণ ভয় সৃষ্টি করে এমন পুলিশ নয়, বরং সেবামুখী, ভদ্র ও মানবিক পুলিশ প্রত্যাশা করে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এবারে প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তা ও আনুষঙ্গিক বিষয়ে পুলিশের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আপনারা জানেন, এবার জাতীয় নির্বাচনে প্রায় 1,50,000 পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। আপনাদের কাছে আজ জাতির প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে আপনারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততার সাথে নির্ভীকভাবে কাজ করে যাবেন। আপনাদের শতভাগ নিরপেক্ষতা সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো প্রার্থী বা এজেন্টের নিকট হতে কোনো প্রকার
অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করবেন না। এমনকি দায়িত্ব পালনে তাদের কোনো প্রতিনিধির নিকট কোনো খাবারও গ্রহণ করবেন না। কেন্দ্রে কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসারের পরামর্শ মোতাবেক তা শক্ত হাতে দমন করতে হবে। আমি আশা করি আপনারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ভূমিকা পালন করবেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সম্পূর্ণ শান্তি ফেরাতে কিছু সমস্যা আছে, সেগুলো সমাধানে কাজ করছে বর্তমান অন্তর্বর্তী সরকার। পাশাপাশি তারা কিছু সুপারিশমালা তৈরি করছেন যাতে পরবর্তী সরকার এই কার্যক্রমকে এগিয়ে নিতে পারে। তিনি আজ সকালে চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল সাইট অফিসে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির 11তম সভায় কথা বলেন। সভায় চুক্তির বাস্তবায়ন নিয়ে মতামত তুলে ধরেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির নেতা সন্তু লারমা সহ কমিটির সদস্যবৃন্দ। যে পার্বত্য চট্টগ্রামে যে চুক্তি সই হয়েছে তার প্রেক্ষিতে যতটা সম্ভব এটাকে বাস্তবায়ন করে যাতে ওখানে সম্পূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হয়। আমরা জানি যে কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। আমরা একটা রিকমেন্ডেশন মতো রেখে যাই পরবর্তী সরকারের জন্য, যেহেতু আমাদের এই সরকারের মেয়াদ আর খুবই অল্প কয়েকদিন মাত্র অবশিষ্ট আছে। এরপরে যিনি এটা আমার স্থানে যিনি চেয়ার করতে আসবেন, তিনি যেন একটা যোগসূত্র খুঁজে পান যে আমরা কতটুকু কী করেছিলাম এবং তারপরে সেটার প্রেক্ষিতে যেন এরপরে এগিয়ে যেতে পারে। এই সরকার মনে প্রাণে বিশ্বাস করেছিল যে মানবিক মর্যাদা, সাম্য, মৈত্রী এবং সম্প্রীতি এগুলি বজায় থাকবে। আমরা এই পর্যবেক্ষণ কমিটি মনে প্রাণে চেয়েছিল এবং করতে চেয়েছিল যে পরিবর্তনটা আসুক এবং যে পরিবর্তনটা সব মানুষের অধিকারটাকে ফিরিয়ে দেবে, এটাই ছিল মানে অন্যতম চিন্তা এবং চেতনা। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে পরিণত করতে চায় তাদের সম্পর্কে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, ৭১-এর মুক্তিযোদ্ধাদের মতো সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারাও ভূমিকা রেখেছেন। ২৪-এর গণ অভ্যুত্থানের আন্দোলন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের আন্দোলন নয়, বা এই আন্দোলন ছিল সত্যিকার অর্থে অধিকার হারা গণতান্ত্রিক কামী মানুষের গণ আন্দোলন। তারেক রহমান আরও বলেন, এটি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। যারা শহীদ পরিবার বা যোদ্ধা আছেন তাদের যে কষ্টের কথাগুলো যে কয়জন ব্যক্তি, যে কয়জন মানুষ তুলে ধরেছেন কষ্টের কথাগুলো, এই কষ্টগুলোকে যাতে আমরা কিছুটা হলেও সমাধান করতে পারি। যাকে আমরা হারিয়ে ফেলেছি তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যারা পেছনে রয়ে গিয়েছেন সেই পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো যাতে দেখভাল করতে পারি এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা, তারাও আপনারা মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা গণ্য। ৭১ সালে এই দেশের মানুষ, মুক্তিযোদ্ধারা এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন। এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছিলেন। ঠিক একইভাবে ২৪-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে ২০২৪ সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে শিক্ষার্থী ফারহান ফায়াজ ও মাহমুদুর রহমান সৈকত সহ ৯ জনকে হত্যার ঘটনায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১।
সেই সঙ্গে পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে 29 জানুয়ারির মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দেন। এই মামলার অপর 4 আসামি পৃথক মামলায় গ্রেফতার রয়েছেন। পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বলেন 28 আসামির বিরুদ্ধে 3টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। মোট 28 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী 29শে জানুয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। এই 18 এবং 19শে জুলাই বাংলাদেশের ইতিহাসের অন্যতম রক্তাক্ত দুটো দিন, যে দুটো দিনে বাংলাদেশের বিভিন্ন স্থানে জুলাই অভ্যুত্থানকারী তরুণ যুবক ছাত্র জনতার উপরে যে হত্যাকাণ্ড চালিত হয়েছিল সেটির অন্যতম হটস্পট ছিল মোহাম্মদপুর এলাকা। এইখানে শহীদ ফারহান ফাইয়াজ এবং মাহমুদুর রহমান সৈকত সহ মোট 9 জনকে হত্যা করা হয় এবং অসংখ্য মানুষ সেখানে আহত হন। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে গুমের মামলার তদন্ত প্রতিবেদন আগামী 25 মার্চের মধ্যে শেষ করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। অন্যদিকে ট্রাইব্যুনাল 2 সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাফাই স্বাক্ষর গ্রহণ চলে। পরে একই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। জুলাই গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক, ববি ও তার বোন টিউলিপ সিদ্দিক সহ মোট 18 জনের নামে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলার রায় আগামী 2 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। আজ ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক রবিউল আলম রায়ের জন্য দিন ঠিক করেন। দুদকের পক্ষে আইনজীবী হাফিজুর রহমান যুক্তিতর্ক উপস্থাপন করে আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। অন্যদিকে কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে তার আইনজীবী দাবি করেন দুদক প্রমাণ করতে পারেনি, তাই খুরশিদের খালাস দেওয়া হোক। বাকি 17 আসামি পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থন বা আইনজীবীর মাধ্যমে যুক্তি উপস্থাপন করতে পারেননি। 2024 সালের 5 আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। এ প্রেক্ষাপটে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের 60 কাঠার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে 2025 সালের জানুয়ারি মাসে 6টি মামলা করে দুদক। এর মধ্যে শেখ হাসিনা পরিবারের 3 মামলার রায় হয়েছে ইতিমধ্যেই। এবার আন্তর্জাতিক সংবাদ। গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবের বিরোধিতা করায় 8টি মিত্র দেশের উপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ইউরোপীয় নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই পদক্ষেপকে সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেছেন, আর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একে গ্রহণযোগ্য নয় বলে অভিহিত করেছেন। এই মন্তব্যগুলো আসে ট্রাম্পের ঘোষণার পর, যেখানে তিনি বলেন ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে আমদানি করা পণ্যের উপর 10% শুল্ক 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। পরে তা বাড়িয়ে 25% করা হতে পারে। এমন কোনো সমঝোতায় পৌঁছানো পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে। ট্রাম্পের দাবি, স্বায়ত্তশাসিত ড্যানিশ ভূখণ্ড গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এটি দখলে নেয়ার ক্ষেত্রে বল প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেননি। ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য তথাকথিত এক রিকনিসান্স মিশনে গ্রিনল্যান্ডের অল্প সংখ্যক সেনা পাঠিয়েছে। শনিবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে নতুন শুল্কের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, এসব দেশ খুবই বিপজ্জনক খেলায় লিপ্ত।
তার ভাষায় এতে আমাদের গ্রহের নিরাপত্তা, সুরক্ষা ও টিকে থাকা ঝুঁকির মধ্যে পড়ছে। এদিকে শনিবার গ্রিনল্যান্ড ও ডেনমার্কে হাজারো মানুষ প্রস্তাবিত মার্কিন দখলের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করেন। নুকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স ফ্রেডরিক নিলসেন বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। তারা গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং আমরাই আমাদের ভবিষ্যৎ গড়ি এমন স্লোগান সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে মার্কিন কনসুলেটের দিকে মিছিল করেন। জনমত জরিপে দেখা গেছে গ্রিনল্যান্ডের 85% মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার বিরোধী। ইরানে অস্থিরতা কমে আসছে, বিক্ষোভ কমে শান্ত হচ্ছে শহরগুলো। রাজধানী তেহরান গত 4 দিন তুলনামূলকভাবে শান্ত ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, শহরের আকাশে ড্রোন উঠতে দেখা গেলেও বৃহস্পতিবার বা শুক্রবার বড় ধরনের কোনো বিক্ষোভের লক্ষণ ছিল না। ক্যাস্পিয়ান সাগর সংলগ্ন উত্তরে একটি শহরের এক বাসিন্দাও জানান, সেখানকার রাস্তাঘাটও শান্ত। ইরানে গত 28 ডিসেম্বর অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়, যা পরে দেশ জুড়ে ব্যাপক আন্দোলনের রূপ নেয়। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানায়, 200 ঘন্টার শাটডাউনের পর শনিবার সকালে ইরানের ইন্টারনেট সংযোগে খুব সামান্য বৃদ্ধি দেখা গেছে। তবে সংযোগের মাত্রা স্বাভাবিক সময়ের প্রায় 2% কাছাকাছি ছিল বলে তারা জানায়। বিদেশে অবস্থানরত কয়েকজন ইরানি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, শনিবার ভোরে তারা ইরানের ভেতরে থাকা স্বজনদের সঙ্গে বার্তা আদান প্রদান করতে পেরেছেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা সাম্প্রতিক বিক্ষোভে হাজারো মানুষ নিহত হওয়ার বিষয়টি এই প্রথম প্রকাশ্যে স্বীকার করেছেন। শনিবার দেওয়া এক ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, হাজার হাজার মানুষ নিহত হয়েছে, যাদের কেউ কেউ অমানবিক ও বর্বর উপায়ে নিহত হয়েছেন। তিনি এসব মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী বিক্ষোভ দমনে সহিংস প্রতিক্রিয়ায় অন্তত 3090 জনের প্রাণ গেছে। ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে নির্ভরযোগ্য তথ্য পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিক্ষোভকারীদের বিক্ষোভ চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন এবং নিরাপত্তা বাহিনী যদি তাদের হত্যা করে তবে সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার বোর্ড অব পিস এ যোগ দিতে মিশর ও তুরস্কের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন। এই বোর্ডটি অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্পের পরিকল্পনার আওতায় গাজার অস্থায়ী শাসন ব্যবস্থা তদারকি করবে বলে আশা করা হচ্ছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্ট এক মুখপাত্র একদিন আগে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ট্রাম্পের কাছ থেকে বোর্ডটির প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন। আলাদাভাবে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আল দেলাত্তি শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে বোর্ডে যোগ দেওয়ার জন্য ট্রাম্প যে আমন্ত্রণ জানিয়েছেন তা দেশটি পর্যালোচনা করছে। হোয়াইট হাউস শুক্রবার গাজার জন্য একটি প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড এর কয়েকজন সদস্যের নাম ঘোষণা করে। ইসরায়েলের টানা 2 বছরের বেশি সময় ধরে চালানো সামরিক অভিযান গাজা ভয়াবহ মানবিক সংকটেও রয়েছে। এই নির্বাহী বোর্ডের সভাপতিত্ব করবেন ট্রাম্প নিজেই। বোর্ডে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। এছাড়া বোর্ডে অন্তর্ভুক্ত রয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি, কাতারের জ্যেষ্ঠ কূটনীতিক আলী আল থাওয়াদি, মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাসাদ, সাইপ্রাস ইসরায়েলি ব্যবসায়ী ইয়াকির গাবে এবং ডাচ রাজনীতিক সিগরিড কার। আবারও দেশের খবর। আগামী 25 জানুয়ারি চট্টগ্রাম সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন নগরীর ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে বিএনপির উদ্যোগে মহাসমাবেশে যোগ দেবেন তিনি। আজ পলো গ্রাউন্ড মাঠে মহাসমাবেশ স্থল পরিদর্শন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পরিদর্শনকালে মেয়র মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন যাতে মহাসমাবেশে আগত নেতা কর্মী ও জনসাধারণ নির্বিঘ্নে অংশগ্রহণ করতে
হতে পারেন। মহাসমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান সিটি মেয়র। এ সময় মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেয়ার বাজারের খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব বিরাজ করছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,087.16, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 1.18 ভাগ বেশি। এছাড়া সিএসই 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,700.83, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 1.78 ভাগ বেশি। আজ 163টি কোম্পানির 18,91,036টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 7,45,61,000 টাকারও বেশি। এর মধ্যে 97টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 47টির কমেছে এবং 19টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার খেলার খবর। ক্রিকেট। আজ নেপালের মূলপানিতে আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে 21 রানে পরাজিত করেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায় যুক্তরাষ্ট্র। নির্ধারিত 20 ওভারে বাংলাদেশ 5 উইকেটে 158 রান করে। 159 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে যুক্তরাষ্ট্র 20 ওভারে 9 উইকেটে করে 137 রান। 39 বলে 8টি 4 ও 1 ছক্কায় 63 রান করেন শারমিন আক্তার। এছাড়া শোভানা মোস্তারির 29 বলে 2 4 ও 1 ছক্কায় 29 রানে লড়ার মতো সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। মিডিয়াম পেসার ঈশানী ভাগেলা নেন 24 রানে 2 উইকেট। বিপিএলের খবর। বিপিএলে দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে 2 বল হাতে রেখে 8 উইকেটের জয় পেয়েছে রংপুর রাইডার্স। মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 2 উইকেটে 173 রান নেয় নোয়াখালী এক্সপ্রেস। এর ফলে অপরাজিত 107 রান করেন হাসান ইসাখিল। জবাবে 19 ওভার 4 বলে 2 উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। 63 বলে 109 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। 174 রানের লক্ষ্যে তাড়া নেমে শুরু থেকেই চড়াও হন হৃদয়। 17 বলে 15 রান করে ওপেনার ডেভিড মালান সাজঘরে ফিরলে ভাঙে 78 রানের উদ্বোধনী জুটি। রীতিমতো ঝড় তোলেন তাওহিদ হৃদয়। 27 বলে করেন 50 আর সেঞ্চুরি ছুঁয়েছেন 57 বলে। সব মিলিয়ে 63 বলে 107 রান করেন এই ওপেনার। এর আগে নোয়াখালীর ইনিংসের শুরুতে রহমত আলী 9 এবং জাকের আলী অনেক মাত্র 3 রানে আউট হন। এর ফলে 7.5 ওভারে মাত্র 36 রান 2 উইকেট হারায় নোয়াখালী। ইসাখিল 72 বলে 4টি 4 ও 11 ছক্কায় 107 রানে অপরাজিত ছিলেন। এছাড়া 32 বলে 3 4 ও 1 ছক্কায় 42 রান করেন হায়দার। রংপুরের পক্ষে একটি করে উইকেট নেন আলিস আল ইসলাম ও নাহিদ রানা। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.8 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 6টা 35 মিনিট এবং সূর্যাস্ত
সূর্যাস্ত 5:32 এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 1:08, জোয়ার সকাল 7:53। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 1:32 এবং জোয়ার শুরু হবে সন্ধ্যা 7:49।